নির্বাচন ও সার্বিক দিক নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমেরিকা থেকে জুমে যোগ দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, এবং এই মুহূর্তে আমাদের সাথে নির্বাচনী স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। আমরা দুজনের সাথে আলোচনা করব। এই মুহূর্তে প্রথম প্রশ্নটি রাখতে চাই জিয়াউল কবির সুমনের কাছে। জিয়াউল কবির সুমন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এবারকার আলোচনায়। সার্বিকভাবে এবারকার নির্বাচনে আমাদের যে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মূলত ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে হিসেবে মনে করেন আপনি? এবারের নির্বাচনে আপনি দেখবেন তরুণ ভোটার 1/4 টোটাল ভোটারের তারা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। বিশেষ করে আগস্ট যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের কিন্তু মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেছে। এই নতুন তরুণ ভোটাররা তারা নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, কার মাধ্যমে দেখতে চায়, কাকে চায়, এই জিনিসগুলো তারা একটা ফ্যাক্টর হয়ে যাবে। তারপরে নারীদেরকে বিশেষ করে একটি রাজনৈতিক দলের সাথে যে তারা নারীদের অবহেলা করে, এরকম অনেক কথাবার্তা আছে। তো সেই নারীরা কিন্তু এবার কিন্তু এগিয়ে আসছেন এবং তারা এখন একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবেন। তারপরে আর সর্বোপরি যাদের ইশতেহারের মধ্যে বিশেষ করে আপনি দেখবেন যে সব দলে কিন্তু ভালো ভালো ইশতেহার দিয়েছেন। দুর্নীতি নির্মূল করা, বেকারত্ব, তারপরে কর্মসংস্থান সৃষ্টি করা, সামাজিক ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক দেশ। আপনি দেখবেন যে বিএনপি ইতিমধ্যে তাদের যে ইশতেহারটি প্রকাশ করেছে সেখানে 51 দফা তারা রেখেছেন। আবার জামাতের ইশতেহারে দেখবেন যে 41 দফা, এনসিপি 36 দফা। তো এনসিপি বলেছে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তারা করবেন। তারা যে বিশেষ করে আমাদের দেশের যারা মেধাবী আছেন তারা বিদেশে চলে যাচ্ছেন, ড্রেন হয়ে যাচ্ছে, তো তাদেরকে ফিরিয়ে আনবেন। তারপর 6 মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করবেন। তো জামাত বলেছে তারা বেকারত্ব, দুর্নীতি এগুলো নির্মূল করবেন, চাঁদাবাজি নির্মূল করবেন, আধিপত্যবাদী ফ্যাসিবাদী শক্তির যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে না উঠে সেগুলো তারা দমন করবেন। তো বিএনপি কি বলেছেন? বিএনপি বলেছেন তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, তারপরে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস দিবেন, নানান হিসাব নিয়ে, এবং 2034 সাল নাগাদ তারা $1 ট্রিলিয়ন অর্থনীতির একটা দেশ গড়বেন। তো সবার ইশতেহারে কিন্তু ভালো। এখন এগুলো কতটা বাস্তবসম্মত বা কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। বাট সবাই কিন্তু চান যে এই তরুণ ভোটার, এই নারী ভোটারদেরকে তারা আকৃষ্ট করার জন্য, এবং এর পাশাপাশি কিভাবে তারা তাদের যেই ইশতেহারগুলো কীভাবে কোন খাত থেকে তারা কীভাবে তাদের পলিসি যে বিষয়গুলো আছে, এই সব কিছু মিলিয়েই এবং তরুণ এবং নারীরা এটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। বিশেষ করে আপনি দেখেছেন যে প্রচারণার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন উনি 19 দিনে 64টা জনসভা পথসভা করেছেন, এবং সব বক্তব্য যতগুলোতে রেখেছেন তার কিন্তু ইন্টারঅ্যাক্টিভ, এবং মানুষের কাছ থেকে উনি বক্তব্য নিচ্ছেন, কথা নিচ্ছেন, জানতে চাচ্ছেন। এই যে কমিউনিকেটিভ একটা প্রচারণা দেখলাম আমরা, তো এটার কারণে তিনি কিছুটা তরুণদের মধ্যে এগিয়ে থাকবেন বলে আমার মনে হয়। তারপরে এদিকে জামাতের আমির, তিনিও সারা বাংলাদেশ চষে ফেলেছেন। তারা বিশেষ করে চাঁদাবাজিটাকে তারা ফোকাস করেছেন, এবং কর্মসংস্থান, বেকার ভাতা তারা দিবেন, এরকম সব কিছু মিলিয়েই আমি যদি বলেন যে কাকে এগিয়ে রাখবেন, তাহলে আমি বিএনপিকে এগিয়ে রাখছি আগামী 5 ঘন্টা পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ইশতেহারের বিষয়টা তো আরেকবার একটু আসতে চাই। ইশতেহারে আমরা যে ধরনের কথাবার্তা দেখছি, বর্তমান সময় অনুযায়ী যদি আমাদের দেশের পরিস্থিতির কথা সাথেই যদি সেটাকে সামঞ্জস্য করতে চাই, কতটুকু বাস্তবায়নযোগ্য বলে মনে করেন, বা কার ইশতেহার কতটুকু বাস্তবায়নযোগ্যতা রাখে বলে মনে করেন? ইশতেহার তো মানে সবাই চেষ্টা করেছেন যে ইশতেহারটা কি, ইশতেহারটা তো হচ্ছে আমার যারা ভোটার তাদেরকে কাছে টানার জন্য, তাদের সাথে কানেক্ট করার জন্য। তাদের বিশেষ করে বিএনপি কি করেছেন, বিএনপি পেশাজীবী যারা, এবং বিশেষ করে বিভিন্ন জেলায় যখন তারেক রহমান সাহেব সফর করেছেন, তিনি কিন্তু ওই এলাকার বিশেষ শিল্প কলকারখানা কোথায় কী করতে হবে এই জাতীয় কিন্তু পরিকল্পনার কথা বলেছেন। তারপরে এই জামাতের আমিরও প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখন বিষয় হলো আপনি যেটা বললেন যে বাস্তবায়নযোগ্য কতটুকু, আসলে বাস্তবায়নযোগ্য তারা কাজটা শুরু করবেন, তারপরে কোত্থেকে ফান্ড আসবে, কি আসবে, সেগুলো তাদের প্ল্যান আছে। আমি মনে করি যে 50-60% হলেও তারা হয়তো বাস্তবায়ন শুরুটা তো করতে পারবেন।
একটা শুরু করা গেলে ইতিবাচকভাবে, তাহলে হয়তো এই পথটুকু যাওয়া আরো অনেকটাই সহজ হবে। জিয়াউল কবির সুমন ভাই, আপনি আমাদের সাথে থাকুন, আপনার সাথে আমরা আবারও ফিরবো। এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের আয়োজন অতিথি গোলাম মুর্তজার কাছে। গোলাম মুর্তজা, এই পর্যায়ে যেটি আমি জানতে চাই, নির্বাচনের আগের দিনের রাত নানা ধরনের প্রচার প্রচারণা সবই শেষ হলো, সব দলের অভিযোগ পাল্টা অভিযোগ, নানা ধরনের ঘটনা আমরা সারাদিন দেখলাম। এই মুহূর্তে আপনি কি মনে করেন নির্বাচনের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কোন বিষয়গুলো বা কোন ফ্যাক্টগুলো বেশি গুরুত্ব রাখবে? কি মতামত আপনার এই বিষয়টি নিয়ে? ধন্যবাদ আপনাকে। এখন এই মুহূর্তে আমরা যে জায়গাতে আছি, যে সময়টাতে আছি, আমার ধারণা যে যারা ভোট দিবেন, ভোটাররা মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি কাকে ভোট দেবেন। এই এই সিদ্ধান্তটা নেয়ার এখন আর আমার কাছে মনে হয় না যে বাকি আছে। তারা এখন ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে দিবেন। এই জায়গাটাতে আমার ধারণা যে ভোটাররা যেটা করবেন, ভোটাররা যেটার উপরে যে দেখবেন যে রাজনীতিবিদদের সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা সাধারণ ধারণা আছে যে তারা যে কথা বলেন সেই কাজ করেন না, তারা যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো করবেন না, এরকম একটা সাধারণভাবে ধারণা আছে। আবার সব দলের ক্ষেত্রে একরকম ধারণা নাই। কারো কারো ক্ষেত্রে তার ধারণা আছে যে যেহেতু তারা বলেছেন সুতরাং এই কাজগুলো হয়তো এটা করবেন। আর এবারে আমার ধারণা মানুষের ভেতরে অন্য যে কোনো বারের চেয়ে সেই ধারণাটা একটু আলাদা রকম হতে পারে, এই কারণে যে যেহেতু জোর করে ক্ষমতা দখল করে থেকে 16 বছর পর জোর করে ক্ষমতা দখল করে থাকা এবং তার পরিপ্রেক্ষিতে মানুষ যেভাবে তাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে, আমার ধারণা যে পরবর্তীতে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, জনগণের যে মনোভাব, জনগণের মনোভাবকে গুরুত্ব না দিলে তাদের প্রতিক্রিয়া কি হয়, জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হয় সেই প্রতিশ্রুতিটি যদি পালন করা না হয় তাহলে জনগণ যে তাদের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, এই ধারণাটা অন্য যে কোনো সময়ের চেয়ে এখনকার এবারের নির্বাচনে যারা বিজয়ী হয়ে দেশ পরিচালনায় আসবেন তাদের মনে একটু বেশি থাকবে। এবং সেই জায়গাটাতে আপনার যে প্রশ্ন ছিল যে যারা যে নির্বাচনী ইশতেহার বা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা যাবে কি যাবে না, কোনগুলো সম্ভব কোনগুলো সম্ভব না। প্রথমত কথা, নির্বাচনী প্রতিশ্রুতিতে বা নির্বাচনী ইশতেহারে যতগুলো বিষয় উল্লেখ করা হয়, যতগুলো ভালো ভালো কথা বলা হয়, সবগুলো যে বাস্তবায়ন করতে পারবেন একটি রাজনৈতিক দল দেশ পরিচালনায় এসে, আমি সেটা মনে করি না। কিন্তু পারবেন কি পারবেন না সেটা আসলে নির্ভর করে ওই রাজনৈতিক দলটি ক্ষমতায় আসার পরে তার আন্তরিকতায়। কোন রাজনৈতিক দল যদি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকেন, কোন রাজনৈতিক দল যদি আন্তরিকভাবে চান যে সে জনমানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকা অবস্থাতে ইশতেহার বলি, প্রতিশ্রুতি বলি, যা কিছুই হোক, অনেকটাই বাস্তবায়ন করা সম্ভব। এবং মানুষ এই জায়গাটিতে বিশ্বাস রাখতে চাইবে যে যাদের সক্ষমতা বেশি, যাদের কথার উপরে ভরসা রাখা যায়, আমি তো বলতে পারি না যে এই দলটিকে এগিয়ে রাখবো এই দলটিকে এগিয়ে রাখবে না, কিন্তু আমার ধারণা যে যাদের এক ধরনের ধারাবাহিকতা আছে, যাদের সক্ষমতা বেশি, যাদের অভিজ্ঞতা বেশি, যাদের কথাকে গ্রহণযোগ্য ভাবা যায়, এই সমস্ত নানা বিষয় বিবেচনায় নিয়ে অতীতে আন্দোলন সংগ্রামে কাদের কি ভূমিকা, অতীতের রাজনীতি কাদের কাদের পরিচ্ছন্ন কাদের পরিচ্ছন্ন না, কাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে, সেই সমস্ত প্লাস মাইনাস করে, এবং এবারের নির্বাচনী জনসভা, জাতির উদ্দেশ্যে বক্তব্যে কে কিভাবে কথা বললেন, এই সব কিছুর উপরে নির্ভর করে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। সুতরাং নির্বাচনের এই রাতে, সকাল থেকে নির্বাচন, তার আগে আমি আর ওই আলোচনাটা যেতে চাই না, ওই মন্তব্য করতে চাই না যে এরা এগিয়ে থাকবে বা ওরা এগিয়ে থাকবে, এবং সরকারের সরকারি চাকরির অংশ হিসেবে আমি সেটা করতে পারিও না, সেটা করছিও না। আমি একটু ইশতেহার বাস্তবায়নের জায়গাটা থেকে একটু আলাপটা দীর্ঘায়িত করতে চাই। সেটা হচ্ছে এবার একটি বড় অঙ্কের নতুন ভোটার রয়েছেন যারা তরুণ ভোটার, এবং নারী ভোটকে অনেকটাই ডিসাইডিং ভোটার হিসেবেও অনেকে গণনা করছেন। তো আপনি কি মনে করেন এই যে তরুণ ভোটার যারা রয়েছেন এবং নারী ভোটার যারা রয়েছেন, যেহেতু তরুণরা নতুন প্রজন্মের তারা ভোটার, তারা কিন্তু ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে কাদের সদিচ্ছা রয়েছে এবং কারা কতটুকু সেই কাজটা করতে পারবেন সেটা কিন্তু তাদের একটা ধারণা তাদের রয়েছে। আপনি কি মনে করেন এই দুই ধরনের ভোটারদের প্রভাব আসলে কতটা থাকছে, বা তারা কতটুকু এই ইশতেহার বাস্তবায়ন কে করতে পারবে, কিভাবে করতে পারবে, তাদের ভবিষ্যতের জন্য কারা সঠিক সেই সিদ্ধান্তটা কি নেয়ার যে জায়গা, সেখান থেকে আপনি কি মনে করেন তারা কতটুকু সেই সিদ্ধান্ত নিতে পারবেন বা নিচ্ছেন? দেখেন, এই যে তরুণ ভোটার যাদের কথা বলছেন, তরুণ বলতে 2009 সালের পর থেকে যারা ভোট দেয়নি,
বিশাল বড় সংখ্যা। যারা এখন পরিণত বয়সের হয়ে গেছেন, বয়স হয়ে গেছে 30+ হয়ে গেছে, তারাও ভোট দিতে পারেন নাই এখন পর্যন্ত কোনো নির্বাচনে। এই বাংলাদেশের নির্বাচনে ভোটের একটা হিসেব করা হয়, অমুকে এত শতাংশ, অমুকে এত শতাংশ, অমুক দল এত শতাংশ, এর একটা হিসাব করা হয়। এই হিসেবটি করা হয় 2009 সাল পর্যন্ত, যে হিসাব সেটার ভিত্তিতে। 2009 সালের পর থেকে যারা ভোটার হয়েছেন তাদের ক্ষেত্রে এই হিসাবটা কোনো হিসাবই কার্যকর নয়। কার্যকর নয়, তার কারণ হচ্ছে আমরা কেউই জানি না যে এই ভোটারদের মনোভাব কি, 45 বা 48% ভোটারের মনোভাব কি, তারা কোন পক্ষে, তারা কোন দলকে ভোট দিবে, তারা কি দেখে ভোট দিবে, এটা আমরা বলতে পারি না। তাদের নিজস্ব ভাবনা থাকবে, চিন্তা থাকবে, প্রচলিত যে রাজনীতি, যেই রাজনীতি একে অপরের অভিযোগ, তারা সেই অভিযোগ দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিবেন, আমি সেটা মনে করি না। তারা দেখতে চাইবেন তার ভবিষ্যৎ কোন দলের কাছে নিরাপদ, তারা দেখতে চাইবেন কোন দল আন্তরিকভাবে তার সমস্যাটার সমাধান করছে, তারা দেখতে চাইবেন কোন দল সত্যিকার অর্থেই দেশ পরিচালনার দায়িত্বে গিয়ে তার জন্য কাজ করবে, তার কর্মসংস্থানের জন্য কাজ করবে, সে বিদেশে যেতে চাই, সেই বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন দলটি সহায়তা করবে, ইত্যাদি ইত্যাদি বিষয় দেখবে, এবং পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকবে না। নতুন চিন্তা, নতুন মানুষ, তরুণরা নতুন মানুষ দেখতে চাইবে, তরুণ মানুষ দেখতে চাইবে, নতুন চিন্তা দেখতে চাইবে। সবকিছু মিলিয়ে এক ধরনের সম্ভাবনাময় বাংলাদেশ যারা তৈরি করতে পারবেন তাদের পক্ষে থাকতে চাইবে। নতুনরা ঠিক কী কারণে বা কোনো একটি নির্দিষ্ট কারণে কোনো দলকে বেছে নিবে, কোনো প্রার্থীকে বেছে নিবে, সেটা বাংলাদেশের রাজনীতিতে এখন কেউই সুনির্দিষ্ট করে বলতে পারবে না। তবে তরুণরা পুরনো ধারার যে রাজনীতি, সেই রাজনীতি সম্ভবত তারা অপছন্দ করবে। শুধুমাত্র অভিযোগ পাল্টা অভিযোগ তারা অপছন্দ করবে। তারা আসলে কাজ দেখতে চাইবে। তারা শুধুমাত্র বক্তৃতা শুনে ভোট দেবে না, তারা কাজ দেখতে চাইবে। এবং এখন পর্যন্ত যে যে সমস্ত কাজ করেছে সেই সমস্ত কাজেরও একটা মূল্যায়ন করবে। অর্থাৎ নতুনদের মনোভাব বোঝার জন্য কে কতটুকু কি করেছেন সেটা নির্বাচনে ভোটের সমীকরণ আমাদের কাছে সামনে না আসা পর্যন্ত, ভোটের পরিসংখ্যান না আসা পর্যন্ত যে যাই বলুক না কেন, আমার ধারণা সেটা সঠিক হবে না, কারণ আমরা এই তরুণদের মনোভাব সত্যিকার অর্থেই জানি না। গোলাম মর্তুজা, আপনার কাছে ফিরবো ঠিক একই জায়গা থেকে জেল কবির সুমনের কাছে আরো একবার ফিরতে চাই। গোলাম মর্তুজা, উনি যেমন বলছিলেন আমাদের তরুণ ভোটারদের আমরা অনেকটাই তাদের সিদ্ধান্ত কি দাঁড়াচ্ছে এবং তারা একটি যথাযথ সিদ্ধান্ত নেবেন কিনা ভবিষ্যৎ এবং অতীতকে গণনা করে, সেই জায়গা থেকে আপনার মতামত জানতে চাই। কি দেখছেন তরুণদের প্রত্যাশা নিয়ে? একটা বিপ্লব করেছে এই তরুণরা, কিন্তু তাদের বাবা মার তাদেরকে জিজ্ঞেস করে আসেননি যে আমরা ওখানে যাব কিনা। তারা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা তারা রাজপথে নেমে এসেছিল। তারা একটা তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা বিপ্লব, একটা চেঞ্জ, সেটি তারা করে দেখিয়েছেন। এবং মুর্তজা ভাই যথার্থই বলেছেন। এবং তরুণরা কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রেও তাদের বাবা মাকে জিজ্ঞেস করবে বলে আমার মনে হয় না, কারণ তারা নিজেরাই ডিসাইড করবে যে আগে এই দলটার রোল কি ছিল, ভবিষ্যতে কি হবে, তাদের ইশতেহারে কি আছে, তারা তাদের জন্য কি রেখেছে, তাদের কর্মসংস্থান, তাদের উচ্চশিক্ষা, এসব কিছু কিন্তু তারা বিবেচনায় নিয়ে যাদেরকে মনে করবে যে না এটা এই দল দিলে আমার ভবিষ্যৎ মোটামুটি ভালো, বা ভবিষ্যতে চাকরি বাকরি বা আরও কিছু করে খেতে পারবে। এবং বিশেষ করে তার চেয়ে বড় কথা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাতে থাকতে হবে না। বিশেষ করে যেটা 17 বছর ছিলাম আমরা, কথা বলার স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, একটা ফেসবুকে স্ট্যাটাস নিয়ে অনেক জেল টেল খাটতে হয়েছে। তো সবচেয়ে বড় কথা যে স্বাধীনতা, আমার যে স্বাধীন সত্তা, ব্যক্তি স্বাধীনতা, এই জিনিসগুলো যারা বহাল রাখবে এবং এই আইনের শাসন সেটি তারা বাস্তবায়ন করবে, এবং এই যে জবাবদিহিমূলক যে রাষ্ট্র যেটা আমরা বলি, যে মানুষকে মূল্যায়ন করা, মানুষের মানবিক যেই মৌলিক যে অধিকারগুলো সেগুলো যারা সংরক্ষণ করবে তাদেরকেই তারা বেছে নেবে বলে আমি মনে করি। তরুণদের কথা তো হলো, তো নারীদের ক্ষেত্রে আমরা যেটা এই মুহূর্তে দেখছি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন সেটা ডিসাইডিং ফ্যাক্ট হয়ে অনেকটাই বড়টা কাজ করতে পারে। নারীদের ক্ষেত্রে আপনি কি চিন্তা করেন এবারকার ইশতেহারে নারীদের জন্য যা যা ছিল তারা কতটুকু তারা সেটা গ্রহণ করেছে বা কতটুকু সেটি যুক্তিযুক্ত, বা সেই বিষয়টা কি? আসলে নারীদের আপনি দেখেন যে একটি এবারের কিন্তু নারী প্রার্থী হচ্ছে 83 জন, এবং এর মধ্যে দলীয় হচ্ছে 83 জন, এবং অনলি 83 জন, আর যেখানে মোট প্রার্থী হচ্ছে 2028 জন।
তো সেই তুলনায় সংখ্যাটা কিন্তু অনেক নগণ্য। আর এই আন্দোলন সংগ্রামে নারীদের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। সেই তুলনায় তাদের এই যে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কিন্তু সেই তুলনায় কিন্তু খুবই নগণ্য। এবং এই বিশেষ করে জামাত তো তাদের কোনো নারী প্রার্থী তারা রাখেনি। তো সেই হিসাবে আমি মনে করি যে নারীরা দেখবেন যে তাদের জন্য বিশেষ করে বিএনপি যেটা বলেছে যে ফ্যামিলি কার্ড টার্ড এগুলো নারীদের নামে তারা দিবেন, হেলথ কার্ড, প্রবাসী কার্ড, তারপরে সেই হিসাবে তারা দেখবেন যে কাদের কাছে নারীরা সেফ, কোন আমলে নারীরা সেফ, তারা ঘরে বাইরে যেখানে তারা কাজে তাদের যে কর্মস্থল সেটা সেফ কিনা, সেইটাই বেশি গুরুত্ব সেই রাখবে। জিনিসগুলো তারা মজিবুর কবির সুমন, ঠিক নিরাপত্তার বিষয়টা একই তারা বেশি দেখবেন। এই জায়গাটা থেকে আমি আবারও ফিরে যেতে চাই গোলাম মুর্তজার কাছে। গোলাম মুর্তজা, নারী ভোটার, নারী ভোটারদের নিয়ে আমরা দেখেছি প্রত্যেকটা ইশতেহারেই নারী ভোটারদের জন্য বেশ কিছু ফ্যাক্ট বা পয়েন্ট কিন্তু উল্লেখিত ছিল। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, ইশতেহার বান্ধব যে আমরা নারীদের নানা ফ্যাক্ট দেখছি, নারীরা আসলে কি মনে করেন, কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা কি গতিবিধি দেখেন আপনি তাদের? নারীদের দুটি দিক। একটি দিক হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আজকের নির্বাচনের পরিবেশটা তৈরি হলো, নির্বাচনটা আসলো, সেই গণঅভ্যুত্থানের নিয়ন্ত্রক ছিল নারীরা। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের দরজা ভেঙে যদি নারীরা রাজপথে এসে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান না দিত, আন্দোলনের গতিপথ কোন দিকে যেত সেটা নিয়ে গবেষণা করলে তথ্য পাওয়া যাবে। অর্থাৎ নারীরা এই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল, একটা দিক। আর তার পরিপ্রেক্ষিতে যে নির্বাচন, সেই নির্বাচনে নারীর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম, আমি সম্পূর্ণরূপে একমত, এটা আরেকটি দিক। আর তার বাইরের দিক নারী ভোটার। একটা জিনিস খুব পরিষ্কার, বাংলাদেশের নারীদেরকে কেউ যদি, কোনো দল যদি, কোনো ব্যক্তি যদি মনে করে যে এরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সুতরাং এদের আমি জন্য এটা করব, তাহলে নারীদের ভোট তারা পাবেন এটা ধারণা করা একটু কঠিন। নারী যদি মনে করে যে তার কাজের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করা হবে, তাহলে সেই দিকে নারীরা ভোট দিতে যাবেন এটা বিশ্বাস করা কঠিন। নারী যদি মনে করে তাকে শুধু নিরাপত্তা নয়, নারীর একই সঙ্গে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি তার নিরাপত্তা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নারীর প্রতি সম্মান, নারীর প্রতি শ্রদ্ধা। এই নারীর প্রতি সম্মান এবং শ্রদ্ধার জায়গাতে যদি কেউ আঘাত করে, কোনো নারী সমাজ যদি মনে করে যে তার এই জায়গাটি আঘাত করা হচ্ছে, তাকে মানুষ হিসেবে ভাবা হচ্ছে না, এরকম কোনো মনোভাব যদি নারীর ভেতরে আসে, সেটা নির্বাচনী প্রতিশ্রুতি বলেন, রাজনৈতিক বক্তৃতা বলেন, যা কিছুই বলেন না কেন, তাহলে সেই জায়গাটিতে ভোট দেওয়ার ক্ষেত্রে নারীরা অনেক সচেতন থাকবে। ওরকম দিকে নারীরা ভোট দিতে যাবেন, মানে ওই রকম কোনো পক্ষে নারীরা ভোট দিতে যাবেন আমি সেটা মনে করি না। সেই কারণেই সবগুলো দলের ওই ইশতেহারে নারীদেরকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ নারী ভোটাররা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় শেষ জায়গায় আমরা আরেকটি আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়। আগামীকালই নির্বাচন, তারপরে যখন সিদ্ধান্ত আসবে, নির্বাচন পরবর্তী সময় আমরা সরকারি দলের কাছে কি প্রত্যাশা করেন বা কি সুপারিশ, এই একটি সার্বিক পরিস্থিতি জানতে চাই। আমি জি জি বলুন। জি আমি এই জায়গাটিতে আমার দুটি আশঙ্কার কথা বলতে চাই। প্রথমত কথা, বাংলাদেশে সাম্প্রতিক এই 5 আগস্টের পর থেকে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তার কিছু সত্যতা আছে, কিন্তু মূলত প্রোপাগান্ডা যে আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রান্ত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, রেপ করা হচ্ছে, অমুকটা টমুকটা করা হচ্ছে। যা ঘটনা ঘটছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে বলা হচ্ছে। এখানে ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের কিছু মানুষ মিলে এই কাজটা করছে। এটা একটা ভয়ঙ্কর বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা। নির্বাচনটি সুষ্ঠু হবে না, নির্বাচনে খুনাখুনি, রাহাজানি, হানাহানি হবে, এটা তারা আশঙ্কা করেছিল, সেটা এখন পর্যন্ত হচ্ছে না। আমার ধারণা এটা নির্বাচনের সময়কালে হবে না। এই অপশক্তিটি, এই ফ্যাসিস্ট শক্তিটি, এই মনস্টার শক্তিটি, তারা বাংলাদেশের কিছু দুষ্টু প্রকৃতির মানুষ, তারা দেশের ভেতরে কিছু অবস্থান করছেন, দেশের বাইরে কিছু অবস্থান করছেন, তারা সম্মিলিতভাবে
নির্বাচনের পরের দিন, একদিন, 2 দিন, 3 দিন, ওই সময়টিতে আবার কিছু অঘটন ঘটানোর পরিকল্পনা করে থাকতে পারে এবং সেই জায়গাটিতে যে দলটি বিজয়ী হবেন, যে দলটি বা যে জোটটি বিজয়ী হবেন, সেই দল এবং জোটের একটা বিশাল বড় দায়িত্ব যে কোনো রকম ঘটনা, বিজয় মিছিলের চেয়ে, বিজয়ের আনন্দের চেয়ে বেশি দায়িত্ব তার আশেপাশে যারা থাকবেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা ভিন্ন মত বা অন্য দলের মানুষ, তারা যেন কোনোভাবে আক্রান্ত বা না হন, নিজেদের দ্বারা যেন আক্রান্ত না হন, অন্যরা কৌশলগতভাবে আক্রান্ত করে যাতে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করতে না পারে। এটা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তো বটেই, তারা সচেতন থাকবেন বলেই আমার ধারণা নয়, তারা সচেতন থাকবেন, কিন্তু বিজয়ী দলটির দায়িত্ব আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি। তাদের কর্মী বাহিনী যদি এই জায়গাটিতে সজাগ থাকে, তাদের কর্মী বাহিনী যদি পাহারার দায়িত্বে থাকে, তাহলে দেখা যাবে যে এই জায়গাটিতে এইরকম ঘটনা ঘটবে না। আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। ধরেন, বিভিন্ন সময়ে যখন বাংলাদেশে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, তখন ওই যে আমাদের যে হিন্দু অধ্যুষিত যে এলাকা পুরান ঢাকার, সাদেক হোসেন খোকা যে জায়গা থেকে নির্বাচন করতেন, সাদেক হোসেন খোকা নিজে দায়িত্ব নিয়ে ওই এলাকাটিতে পাহারার ব্যবস্থা করতেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেন। এই রকম, সেটা বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, রাজনৈতিক নেতাদেরকে, একটি এলাকা নয়, রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি জয়ী হন বা পরাজিত হন, বিশেষ করে যিনি জয়ী হবেন তার মূল দায়িত্ব থাকবে তার এলাকার কোনো সংখ্যালঘু, তার এলাকার অন্য কোনো দরিদ্র মানুষ, তার এলাকার অন্য দলের মানুষ, সে যেন কোনোভাবে আক্রান্ত না হন, তার কর্মীদের দ্বারা তো নয়ই, অন্যদের দ্বারাও যেন আক্রান্ত না হন। সেই জায়গাটিতে একটা কঠোর অবস্থানে থাকা, একদম নীতিগতভাবে কঠোর অবস্থানে থাকা, যে কারো গায়ে হাত দেয়া যাবে না, কারো বাইরেতে হাত দেয়া যাবে না, কাউকে অপমান অসম্মান করা যাবে না। এই কাজটা যদি আমরা করতে পারি, যদি দিয়ে বলতে চাই না, এই কাজটি আমাদের করতে হবে। রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে বিজয়ী শক্তির কাছে আমাদের এই আহ্বানটা থাকবে যে তারা এই কাজটা করবেন। গোলাম মুর্তজা, আপনি থাকুন আমাদের সাথে। জিয়াউল কবির সুমন, ঠিক একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। নির্বাচন পরবর্তী সরকারি দলের কাছে প্রত্যাশা, আমরা সাম্য মানবিক মর্যাদা সম্পন্ন দেশ চাই, সরকার চাই, মৌলিক মানবাধিকার যেগুলো থাকবে সেগুলো আমাদের অক্ষুণ্ণ থাকবে, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা পেতে চাই, আমরা একটা জবাবদিহিমূলক সরকার চাই, যাতে প্রতিনিয়ত জনগণের কাছে তারা জবাবদিহি করতে থাকেন। আমরা দুর্নীতি সহ সকল যে অপকর্ম যেগুলো, এগুলো মুক্ত একটা সমাজ চাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান দৃষ্টি চাই, বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি, এগুলো আমাদের দরকার, আমাদের নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি, তাদের জন্য নিরাপদ এবং সম্মানজনক পেশার যে সুযোগ সৃষ্টি করা, সর্বোপরি বিচার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো আমাদের মোটামুটি সবারই চাওয়া। এগুলো নিশ্চিত হলে আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, এবং এটা তখনই সম্ভব হবে সেটা যদি বিজয়ী যে দল হয়, তারা যদি তাদের যে আন্তরিকতার উপর এটা ডিপেন্ড করবে, যেটা মুর্তজা ভাই বলেছেন এর আগে, তাদের যদি আন্তরিকতা থাকে এবং তারা যদি এটা মিন করেন, তাহলে কিন্তু এটা সম্ভব। এবং এভাবেই আস্তে আস্তে দেশ যে কাঙ্ক্ষিত, যে আমরা সোনার বাংলাদেশ, আমরা যে সাম্যের বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যেতে পারে বলে আমি মনে করি। আমরা একটি লম্বা সময়, দীর্ঘ 17 বছরের যে পরিস্থিতি আমরা দেখেছি, তারপরে নতুন সরকার আসার পর আপনি যেগুলো পয়েন্ট আসলে উল্লেখ করেছেন, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে নিরাপত্তাজনিত সবগুলো বিষয়ই তো আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটি পয়েন্ট। কারণ কিছুক্ষণ আগেই মুর্তজা ভাই যেভাবে বলেছেন সংখ্যালঘুর যে বিষয়টি, সেই জায়গাটা কিন্তু আমরা দেখেছি যত না ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি ফলাও করে বলা হয়েছে, এবং এটাতে মানুষের কিন্তু নিজের উপরে, সাধারণ মানুষের উপরে এটা একটি প্রভাব রয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাতে আপনি কতটুকু মনে করেন যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে আসলে কতটুকু? অবশ্যই, তারা তো দেশের মানুষ, তাদেরও একজন সংখ্যাগুরু মানুষের যে অধিকার, সংখ্যালঘুর তো একই অধিকার, দেশটা তো সবার অধিকারই নিশ্চিত করতে হবে, এবং 100%। এমন না যে তার 90%, 80% হইলে হবে, তা কিন্তু না। মানুষ হিসেবে তার যে অধিকারগুলো আছে, একটা দেশের নাগরিক হিসেবে যে অধিকারগুলো আছে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সেগুলো এনশিওর করতে হবে যে কোনো মূল্যে। এর ব্যত্যয় করা যাবে না। আরেকটা ছোট বিষয় যুক্ত করতে চাই। গত 2 বছরে আমরা মব সংস্কৃতির
একটি পরিস্থিতি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাই, নতুন সরকার বা এখনকার সময় অনুযায়ী সেটিকে নিয়ে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা গণ অভ্যুত্থান পরবর্তী যেই কালচারটা আমরা দেখেছি, এটা অত্যন্ত উদ্বেগজনক ছিল। অবশ্যই এই সরকারকে প্রায় 600, 700, 7 থেকে 800 এরকম বিভিন্ন সময় ফেস করতে হয়েছে। তো এটা অবশ্যই নতুন সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা তো দেখলাম, আর যেহেতু ইন্টারিম সরকার, তাদের কিছু দায়বদ্ধতা আছেন জনগণের প্রতি। বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেব, তিনি কিন্তু আগে বলেছেন যে আমরা একটা সাম্য, মানবিক, মর্যাদা সম্পন্ন দেশ চাই এবং আপনারা যত ইচ্ছা আমাদের সমালোচনা করেন। এখন এই যে ওনার প্রথম দিনের যে বক্তব্যটা, এটা কিন্তু বাংলাদেশের যারা জনগণ, তরুণ সমাজ বা যারা বলেন বা সুবিধা যারা নিতে চেয়েছিলেন, তারা বিভিন্নভাবে এটা প্রয়োগ অপপ্রয়োগ তারা করেছেন। যার ফলে এই দেখা গেছে একই দিন 2-3 জায়গায় এরকম বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো নতুন সরকারের অবশ্যই এটা একটা, তাদের জন্য এটা চ্যালেঞ্জ হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে এই জাতীয় যেই সমস্যাগুলো তৈরি হয় মবের, যে এগুলো তারা অ্যাড্রেস করবেন এবং যথাযথভাবে এগুলো সমাধান করবেন। জিয়াউল কবির সুমন, আপনি ঠিক একই বিষয় নিয়ে আবারও যাচ্ছি গোলাম মুর্তজার কাছে। গোলাম মুর্তজা, কথা বলছিলাম মব কালচারের যে বিষয়টি আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি, সেই বিষয়টি নিয়ে আপনার মতামতটা জানতে চাই। এই মব সংস্কৃতির যে বিষয়টি, সেটি নিয়ে আসলে পরবর্তী সরকারের কি ধরনের পদক্ষেপ থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত কথা, এটাকে সংস্কৃতি বলাও যাবে না, এটাকে করাও যাবে না, বানানোও যাবে না। মব অবশ্যই বন্ধ করতে হবে। এটা অপসংস্কৃতি। নিয়ে যদি কিন্তুর কোনো সুযোগ নেই। মব করতে দেয়া যাবে না। নতুন সরকার হিসেবে যারা দায়িত্বে আসবেন, তাদেরকে এসে প্রথম দিন থেকে বোঝাতে হবে, প্রথম দিন থেকে কঠিন, কঠোর, কার্যকর ব্যবস্থা নিতে হবে যে মব বলতে যেটা গত 1.5 বছর ধরে আমরা দেখেছি, এই কাজ করতে দেয়া যাবে না। সরকার যদি আন্তরিকভাবে বন্ধ করতে চায়, প্রথম দিন থেকে সেটা পারবে এবং একটি ঘটনাও ঘটবে না, যে সরকারি দায়িত্বে আসুক। আর গত 1.5 বছর 5 আগস্টের পর থেকে যে মব ঘটেছে, এর দুটি দিক। একটি কিছু ঘটনা ছিল অনিবার্য। একটা গণঅভ্যুত্থানের পরে, একটা বিপ্লবের পরে দেশের নানা রকমের বিশৃঙ্খল ঘটনা ঘটে, যেটা হচ্ছে গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আসে, স্রোতের সঙ্গে আসে। সেই স্রোতের সঙ্গে কিছু জিনিস এসেছিল, সেই কারণে কিছু অনিবার্য ছিল যে এই ঘটনাগুলো ঘটে বা ঘটতেই পারে। আমি সমর্থন করছি না, কিন্তু ঘটতেই পারে। আর কিছু ঘটনা ছিল সময়ের সঙ্গে সঙ্গে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার ছিল। কিছু ঘটনা ছিল ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কঠোর মনোভাব নিয়ে মবকে মোকাবেলা করা দরকার ছিল, সেই জায়গাটিতে আমরা শৈথিল্য দেখেছি। এই শৈথিল্যটা থাকার কারণে মবের বিষয়টি দূর করা বা কমানো বা একেবারে বন্ধ করে দেওয়াটা সম্ভব হয়নি। তো গণঅভ্যুত্থানের সরকার, তার হাতে পুলিশ বাহিনী ছিল না, একটা ভঙ্গুর পুলিশ বাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল, তারা পুলিশের দায়িত্ব কখনো পালন করে না, যে কারণে বোঝার সমস্যা ছিল, যে কারণে সে অনেকগুলো কথা বলতে পেরেছে। কিন্তু একটি নির্বাচিত সরকার এসে এই কথাগুলো বলতে পারবে না। একটি নির্বাচিত সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই, দেশের মানুষ কোনোভাবেই এই কথা শুনতে চাইবে না। সেই কারণে নির্বাচিত সরকারের পক্ষ থেকে একেবারে প্রথম দিন থেকে কঠোরভাবে মবকে না বলতে হবে, এবং সেটা যদি করে অবশ্যই মব বন্ধ করা যাবে। এটা কোনোভাবেই কালচার হয়ে উঠতে পারবে না। একদম শেষ মুহূর্তে আমি একটি বিষয় জানতে চাই। আগামীকাল আমাদের নির্বাচন, তো সেই ক্ষেত্রে সেই দিনটা জুড়ে আমাদের নির্বাচন কমিশন বা অন্যান্য নিরাপত্তা কর্মী যারা রয়েছেন এই সাথে জড়িত, তাদের জন্য কি করা উচিত, কোন দিকে চ্যালেঞ্জ রয়েছে, ছোট্ট করে যদি মতামত জানাতেন। প্রথমত কথা, তারা যে কাজটি করার আজকে রাতের যে ইঙ্গিতটি দিল, তারা যেভাবে তৎপরতা দেখালো, এই তৎপরতাটা যদি অব্যাহত থাকে এবং দিনের বেলার তৎপরতা যদি আরেকটু বাড়ে, তাহলে আমি মনে করি না যে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
এখানে রাজনৈতিক দলগুলোকেও সহায়তা করতে হবে। আর নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যখন যেখানে যে ঘটনাটা দেখবে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন দল করেছে সেটা ভাবা যাবে না, মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে। এবং এই ঠিক নিশ্চিত একই করতে- জায়গা থেকে আমি এই প্রশ্নটি রাখতে চাই জিয়াউল কবির সুমনের কাছেও। আপনিও একটু হাতের সময় কম রয়েছে, একদম ছোট করে যদি আপনি বলেন কি করা উচিত আগামীকাল, কি মনে হয়? আসলে রাজনৈতিক দলগুলো অপকর্মকে অপকর্ম হিসেবে দেখবে, তাহলে আর এই জিনিসগুলো বাড়বে না। আর যেটা মুর্তজা ভাই বলেছেন, যখনই যেখানে যে কোনো অপকর্ম ঘটবে সাথে সাথে সেটা অ্যাড্রেস করা গেলে এই জিনিসগুলো আর বাড়বে না। আর তাহলেই আমাদের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত যে সুন্দর নির্বাচন সেটা করা সম্ভব হবে বলে আমি মনে করি। তাহলে আমরা এখানেই আমাদের আলোচনাটা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ জিয়াউল কবির সুমন, আপনি আমাদের সময় দেওয়ার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজন অতিথি গোলাম মুর্তজাকে আমাদের আজকে সময়টুকু দেওয়ার জন্য।